সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মনে হয় যেন আমরা একটা অদৃশ্য প্রতিযোগিতায় নেমে পড়েছি। হ্যাঁ, একটা ইঁদুর দৌড় বলতে পারেন। একদম তাই। মানে চারপাশের পুরো সমাজ ব্যবস্থা, সোশ্যাল মিডিয়া, রাস্তার ওই বড় বড় বিজ্ঞাপনের বিলবোর্ড সবকিছু মিলে আমাদের মগজে সারাক্ষণ একটা ধারণায় পুশ করছে। রাইট। আর সেটা হলো আরও চাই। ঠিক, আরও বড় বাড়ি, আরও দামি গাড়ি বা সমাজে আরও বেশি স্টেটাস। ধরুন আমরা যেন এমন একটা ট্রেডমিলে দৌড়াচ্ছি যেটার স্পিড শুধু বাড়তেই থাকে। আর সেখান থেকে নামার কোনো উপায় নেই। কিন্তু আজকে আমরা যে প্রাচীন এবং আধ্যাত্মিক উৎসগুলো নিয়ে ঘাটাঘাটি করছিলাম, সেখানে একেবারে উল্টো একটা কথা বলা হয়েছে। হ্যাঁ, বেশ চমকপ্রদ কিছু ধারণা আছে সেখানে। মানে সেখানে বলা হচ্ছে এই অন্তহীন চাওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার মাধ্যমেই নাকি সত্যিকারের প্রশান্তি পাওয়া সম্ভব। তাই আজকে আমরা মূলত দুনিয়াবি নির্লিপ্ততার 7টি নীতি নিয়ে কথা বলবো। মানে কিভাবে জগতের প্রতি মোহমুক্ত থাকা যায় সেটার একটা প্রাচীন কাঠামো। এক্স্যাক্টলি। আর এর সাথে জড়িয়ে থাকা উবু বিয়াহা বা দাসত্বর এমন একটা ধারণা বিশ্লেষণ করব যা শুনলে শুরুতে একটু খটকা লাগতে পারে। খটকা লাগার মতোই বিষয় আসলে। কারণ এই আধুনিক দুনিয়ায় যেখানে সবাই নিজের জীবনের বস হতে চায়, সেখানে দাসত্ব কিভাবে আমাদের স্বাধীন করতে পারে সেটাই আজকের সবচেয়ে বড় ধাঁধা। এই ধাঁধাটা সত্যিই খুব ইন্টারেস্টিং। মানে আধুনিক মনস্তত্ত্বে আমরা যাকে বার্ন আউট বা চরম মানসিক ক্লান্তি বলি, তার শেকড় কিন্তু এই আরও চাই মানসিকতার ভেতরেই লুকিয়ে আছে। রাইট। আমরা সারাক্ষণই তো একটা মেন্টাল প্রেশারে থাকি। হ্যাঁ, আজকের উৎসগুলো মূলত একটা রোড ম্যাপ হিসেবে কাজ করে। এগুলো আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের চারপাশের এই প্রবল বস্তুবাদী জগতের সাথে মিথস্ক্রিয়া করব। কিন্তু এর ফাঁদে পা দেব না। মানে দুনিয়াতে থাকব, কিন্তু দুনিয়া আমার ভেতরে থাকবে না, এমন কিছু। একদম নিখুঁত বলেছেন। আর ওই যে উবু বিয়াহা বা দাসত্বের যে কনসেপ্টের কথা তুললেন, সেটা আসলে কোনো শেকড় পড়ার গল্প নয়। ও আচ্ছা, তাহলে বিষয়টা কি? বরং এটি হলো এমন এক চূড়ান্ত আত্মসমর্পণের দর্শন যা মানুষকে দুনিয়ার হাজারো ছোট ছোট নিষ্ঠুর প্রভুদের দাসত্ব থেকে মুক্তি দেয়। এই ছোট ছোট প্রভু বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত কথা বলবো। তার আগে আজকের লেখা একটা দারুণ কাঠামোর কথা বলা হয়েছে। আচরণের 4 স্তম্ভ, তাই তো? হ্যাঁ, সেখানে মানুষের পুরো জীবন ও আচরণকে 4টা আলাদা স্তম্ভে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের আচরণ। রাইট। দ্বিতীয়টা হলো নিজের আত্মার সাথে আচরণ। তৃতীয়টা হলো সৃষ্টির সাথে, অর্থাৎ অন্যান্য মানুষ বা জীবের সাথে আচরণ। আর চতুর্থটা হলো পৃথিবীর সাথে আচরণ। এই 4টা স্তম্ভ মিলেই কিন্তু একটা পূর্ণাঙ্গ জীবনের রূপরেখা তৈরি হয়। হ্যাঁ, অনেকটা একটা 4 পেয়ে টেবিলের মতো। মানে একটা পায়া নড়বড়ে হলে তো পুরো টেবিলটাই পড়ে যাবে। একদম। সবগুলোর মাঝে ভারসাম্য থাকাটা খুব জরুরি। কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। আমরা তো পৃথিবীর বুকেই বাস করি, তাই না? আর মানুষও তো এই পৃথিবীরই অংশ। হ্যাঁ, তা তো বটেই। তাহলে সৃষ্টির সাথে আচরণ আর পৃথিবীর সাথে আচরণ, এই দুটোকে আলাদা করে দেখার কি দরকার ছিল? দুটো কি আসলে একই মুদ্রার এপিঠোপিঠ নয়? আপাতদৃষ্টিতে দুটোকে এক মনে হলেও আ মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক জায়গা থেকে এদের মধ্যে আসমান জমিন তফাত আছে। আচ্ছা, সেটা কিভাবে? বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। উম, সৃষ্টির সাথে আচরণ বলতে বোঝায় মানুষ, প্রাণী বা প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক, রাইট। যেখানে মূল ভিত্তি হল সহানুভূতি, দায়িত্ববোধ, ভালোবাসা এবং ন্যায় বিচার। ধরুন একজন মানুষের বিপদে পাশে দাঁড়ানো, এটা হলো সৃষ্টির সাথে আচরণ। বুঝতে পারছি। কিন্তু পৃথিবীর সাথে আচরণ বলতে এই উৎসগুলো সম্পূর্ণ ভিন্ন একটা জিনিসকে নির্দেশ করছে। মানে এখানে পৃথিবী বলতে ফিজিক্যাল পৃথিবীর কথা বলা হচ্ছে না। একদমই না। এখানে পৃথিবী বা দুনিয়া বলতে মাটি বা গাছপালাকে বোঝানো হচ্ছে না। তাহলে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে জাগতিক মোহ, সম্পদ জমানোর অন্ধ প্রতিযোগিতা, সোশ্যাল স্ট্যাটাস, ক্ষমতা আর ওই বস্তুবাদী আকাঙ্ক্ষাকে। ও আই সি। আচ্ছা, তার মানে যদি আমরা একটা নদীর উদাহরণ দিই, নদীর সৌন্দর্য উপভোগ করা বা তার পানি সংরক্ষণ করা হতে পারে সৃষ্টির প্রতি আমাদের দায়িত্ব। রাইট, সেটা একটা ইতিবাচক দিক। কিন্তু সেই নদীকে দখল করে বাঁধ দিয়ে সেখানকার সব মাছ তুলে নিয়ে
শুধু নিজের পকেট ভারী করার যে অন্ধ লোভ, সেটা হলো ওই পৃথিবীর বা দুনিয়ার প্রতি মোহ। একদম নিখুঁত বিশ্লেষণ করেছেন। অন্য মানুষের প্রতি বা সৃষ্টির প্রতি আমাদের মায়া থাকাটা জরুরি। সেটা আমাদের আত্মাকে সমৃদ্ধ করে। সেটা তো পজিটিভ। হ্যাঁ, কিন্তু জাগতিক সম্পদ বা ক্ষমতার প্রতি যখন আমাদের মোহ তৈরি হয়, তখন সেটা আমাদের ভেতর থেকে ধ্বংস করে দেয়। মানে পুরোটাই তখন ইগো বা অহংকারের ব্যাপার হয়ে দাঁড়ায়। এক্স্যাক্টলি। সৃষ্টির সাথে সম্পর্ক হয় আত্মার, আর দুনিয়ার সাথে সম্পর্ক হয় অহংকারের বা ইগোর। এই দুটোকে একসাথে মিলিয়ে ফেললে মানুষ খুব সহজেই পথ হারিয়ে ফেলতে পারে। রাইট। আর এই কারণেই আজকের উৎসগুলো এই চতুর্থ স্তম্ভটিকে, মানে পৃথিবীর সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত তা নির্ধারণ করার জন্য 7টি সুনির্দিষ্ট নীতির কথা বলেছে। তাহলে চলুন এই নীতিগুলোর গভীরে প্রবেশ করা যাক। এই 7টি নীতির প্রথম 3টিতে মূলত আমাদের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা নিয়ে কথা বলা হয়েছে, তাই তো? হ্যাঁ, প্রথম 3টে মূলত আমাদের মানসিক কাঠামোর ওপর ফোকাস করে। নীতিগুলো হলো 1. হাতে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। 2. যা নেই তার চাইতে যা আছে তাকে অগ্রাধিকার দেওয়া। এবং 3. যা ধরা দেয় না তা পাওয়ার প্রচেষ্টা পুরোপুরি পরিত্যাগ করা। শুনতে খুব সহজ মনে হয়। সেটাই তো, এই কথাগুলো শুনতে খুব চমৎকার লাগে, অনেকটা ওই সোশ্যাল মিডিয়ার মোটিভেশনাল পোস্টারের মতো। হ্যাঁ, একদম। কিন্তু বাস্তব জীবনে এর প্রয়োগটা তো সাংঘাতিক কঠিন। মানে মানুষের মন তো সবসময় কি নেই সেটা নিয়েই ভাবে। রাইট। এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা কিভাবে পার হওয়া সম্ভব? এটা কঠিন কারণ ধরুন আমরা বিবর্তনের দিক থেকে অভাব বা স্ক্যারসিটি খুঁজতে অভ্যস্ত। স্ক্যারসিটি মানে সবসময় একটা অভাববোধ। হ্যাঁ, প্রাচীনকালে মানুষের মাথায় সবসময় চিন্তা থাকত, আগামীকাল খাবার জুটবে তো, বা শীতকালটা পার করতে পারবো তো। ও আচ্ছা, মানে সার্ভাইভালের জন্য যেটা দরকার ছিল। এক্স্যাক্টলি। সেই প্রাচীন মস্তিষ্ক নিয়েই কিন্তু আমরা আধুনিক যুগে বাস করছি। এই প্রথম 3টি নীতি মূলত আমাদের কগনিটিভ রিফ্রেমিং বা চিন্তার কাঠামো বদলে দেওয়ার একটা শক্তিশালী টুল। কগনিটিভ রিফ্রেমিং ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। ধরুন আমরা যখন কি নেই সেটা নিয়ে ভাবি, আমাদের ব্রেন তখন এক ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে থাকে, একটা স্ট্রেস কাজ করে। রাইট, সারাক্ষণ মনে হয় আমি পিছিয়ে পড়ছি। হ্যাঁ, কিন্তু যখন আমরা কি আছে সেটার উপর ফোকাস করি, তখন ওই অভাবের মানসিকতা বা স্ক্যারসিটি মাইন্ডসেট বদলে গিয়ে প্রাচুর্যের মানসিকতা তৈরি হয়। আচ্ছা। এখানে সন্তুষ্ট থাকার অর্থ কিন্তু এই নয় যে মানুষের জীবনে কোনো লক্ষ্য থাকবে না। এর অর্থ হল বর্তমান মুহূর্তের প্রাপ্তিগুলোকে অস্বীকার করে ভবিষ্যতের কোনো অলীক সুখের পেছনে অন্ধের মতো না ছোটা। আমি এই জায়গাটাতে একটু দ্বিমত পোষণ করতে চাই। হ্যাঁ, বলুন। বিশেষ করে তৃতীয় নীতিটা নিয়ে, যেখানে বলা হচ্ছে যা ধরা দেয় না তা পাওয়ার প্রচেষ্টা পরিত্যাগ করা। হুম। আধুনিক কর্পোরেট কালচার বা ধরুন স্টার্টআপ দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, সেখানে মূল মন্ত্রই হল নেভার গিভ আপ বা হাল ছেড়ো না। রাইট, মোটিভেশনাল স্পিকাররাও তো এটাই বলেন। হ্যাঁ, আমরা সবসময় সফল মানুষদের গল্প শুনি যারা শতবার ব্যর্থ হওয়ার পরও চেষ্টা চালিয়ে গেছেন। এখন কেউ যদি কিছু না পেয়ে সেটা পাওয়ার চেষ্টা ছেড়েই দেয়, তাহলে তো মানুষের উচ্চাকাঙ্ক্ষা বা উদ্ভাবনী ক্ষমতাই মরে যাবে। খুব সুন্দর একটা পয়েন্ট। এই প্রাচীন নির্লিপ্ততার সাথে আধুনিক জীবনের এই অদম্য উচ্চাকাঙ্ক্ষার সংঘর্ষ তো মনে হচ্ছে অনিবার্য। এর ব্যালেন্স কিভাবে হবে? এই পুশব্যাকটা খুবই যৌক্তিক এবং অনেকেই ঠিক এই জায়গাটিতে এসে হোঁচট খান। কিন্তু এখানে একটা সূক্ষ্ম মনস্তাত্ত্বিক পার্থক্য আছে যা বোঝা খুব জরুরি। আচ্ছা, পার্থক্যটা কি? আধুনিক দুনিয়ায় আমরা যাকে নেভার গিভ আপ বলি, তার পেছনে অনেক সময় কাজ করে সাঙ্ক কস্ট ফ্যালেসি। সাঙ্ক কস্ট ফ্যালেসি? মানে ওই যে এত সময় দিয়ে ফেলেছি, এখন আর ছাড়া যাবে না। এক্স্যাক্টলি। ধরুন একটা ভুল পথে আমি এত বেশি সময় আর এনার্জি দিয়ে ফেলেছি যে এখন আর সেখান থেকে ফিরে আসতে ইগোতে লাগছে। ও, মানে নিজের ভুলের কাছে হার মানতে না চাওয়া। হ্যাঁ, আর এর ফলে কি হয়, মানুষ একটা বদ্ধ দরজায় বছরের পর বছর মাথা ঘুরতে থাকে আর চরম মানসিক অবসাদে ভোগে। অর্থাৎ চেষ্টা করা আর অন্ধের মতো জেদ ধরে বসে থাকার মধ্যে যে সীমারেখাটা আছে সেটা চিনতে পারার কথাই বলা হচ্ছে এখানে। ঠিক তাই, এই নীতিটি কিন্তু মানুষকে অলস হয়ে বসে থাকতে বলছে না।
বরং এটি শেখাচ্ছে নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর, নিজের সাধ্যের সবটুকু ঢেলে দেওয়ার পর যদি ফলাফল আপনার পক্ষে না আসে, তবে সেটাকে সহজভাবে মেনে নেওয়া। কারণ সবকিছু তো আর আমাদের হাতে নেই। একদম। কিছু জিনিস মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকে। কখন থামতে হবে এবং কোন জিনিসটা আমার জন্য নির্ধারিত নয়, এই প্রজ্ঞাটা অর্জন করা খুব কঠিন। রাইট। যখন কেউ এই প্রজ্ঞাটা পেয়ে যায়, তখন তার উচ্চাকাঙ্ক্ষা আর অন্ধ লোভে পরিণত হয় না। সে বুঝতে পারে তার মানসিক শান্তি ওই নির্দিষ্ট বস্তুটি পাওয়ার চেয়ে অনেক বেশি মূল্যবান। ওয়াও, বিষয়টা এখন অনেক বেশি পরিষ্কার মনে হচ্ছে। তার মানে প্রথম ৩টি নীতি আমাদের শেখাচ্ছে আমরা কি চাইব এবং সেই চাওয়ার পেছনে কতটা অন্ধ হব তার একটা সীমারেখা টানা। হ্যাঁ, একদম নিখুঁত সামারি। এবার তাহলে পরের ধাপে যাওয়া যাক। এর পরের দুটি নীতি মূলত আমরা কতটুকু চাইব তার সাথে সম্পর্কিত। সম্পদের পরিমাণের ব্যাপারটা। রাইট। এই নীতি দুটো বলছে অতিরিক্ত প্রাচুর্য ঘৃণা করা এবং অল্পতে তুষ্টি বেছে নেওয়া। এখানে একটা শব্দ আমার কানে খুব কড়াভাবে বেজেছে। কোন শব্দটা? শব্দটা হলো ঘৃণা করা। মানে বলা হচ্ছে অতিরিক্ত প্রাচুর্যকে ঘৃণা করতে। শুধু এড়িয়ে চলা বা অপছন্দ করা নয়, সরাসরি ঘৃণা করার কথা কেন বলা হলো? এটা কি একটু বেশি চরমপন্থী বা এক্সট্রিম হয়ে গেল না? চরমপন্থী মনে হলেও মানব মনের গভীরের একটা বড় সমস্যার সমাধান লুকিয়ে আছে এই শব্দটার মাঝেই। আচ্ছা, সেটা কিভাবে? আধুনিক যুগে মনোবিজ্ঞানীরা একটা টার্ম ব্যবহার করেন, হেডনিক ট্রেডমিল। হেডনিক ট্রেডমিল? হ্যাঁ, মানুষ যখন নতুন কোনো বিলাসবহুল জিনিস পায়, তখন তার ব্রেনে ডোপামিনের বন্যা বয়ে যায়। খুব আনন্দ হয়। হ্যাঁ, নতুন ফোন বা নতুন গাড়ি কিনলে যেমন লাগে। রাইট। কিন্তু কয়েকদিন পরে সেই আনন্দটা উবে যায়, আর তখন তার আরও দামি, আরও বড় কিছু চায়। এই চক্রের কিন্তু কোনো শেষ নেই। মানে ওই ট্রেডমিলে দৌড়ানোর মতোই অবস্থা। একদম। সম্পদের মোহ মানুষের বিচার বুদ্ধি খুব দ্রুত নষ্ট করে দেয়। তাই এর বিরুদ্ধে একটা শক্তিশালী মনস্তাত্ত্বিক দেয়াল বা ফায়ারওয়াল তৈরি করার জন্যই ঘৃণা করা শব্দটি ব্যবহার করা হয়েছে। ও, বুঝতে পেরেছি। মানে ব্যাপারটা এমন যে আপনি যদি শুধু অপছন্দ করেন, তবে প্রলোভন এলে আপনি হয়তো সহজেই আপোস করে ফেলবেন। হ্যাঁ, একটু ছাড় দিয়ে দিলেন হয়তো। কিন্তু আপনি যদি কোনো কিছুকে ঘৃণা করেন, তবে সেটা থেকে আপনি শতহাত দূরে থাকবেন। একদম তাই। অতিরিক্ত প্রাচুর্য মূলত আমাদের মনের ভেতরে একটা বোঝা তৈরি করে। যখন আমরা এই অতিরিক্ত সম্পদ জমানোর পাগলামিটাকে ঘৃণা করতে শিখি, তখন আমাদের ব্রেন এই বস্তুবাদী ইঁদুর দৌড়কে সাফল্যের প্রতীক হিসাবে দেখার বদলে মানসিক চাপের উৎস হিসেবে দেখতে শুরু করে। রাইট। আর তখনই কেবল একজন মানুষের পক্ষে স্বেচ্ছায় অল্পতে তুষ্টি বেছে নেওয়া সম্ভব হয়। এই ব্যাপারটাকে একটা বাস্তব পরিস্থিতির সাপেক্ষে চিন্তা করা যেতে পারে। আজকাল অনেকেই মিনিমালিজম বা ন্যূনতম জীবনযাপনের কথা বলেন, তাই না? হ্যাঁ, এটা তো এখন বেশ পপুলার একটা কনসেপ্ট। রাইট। আর এটা কিন্তু শুধু নান্দনিক বা দেখতে সুন্দর লাগে বলে নয়। ধরুন কারো কাছে 10টি দামি গাড়ি আছে। বাইরে থেকে দেখলে মনে হবে তিনি ভীষণ সফল। কিন্তু ভেতরে ভেতরে ওই 10টি গাড়ির রক্ষণাবেক্ষণ, ইন্স্যুরেন্স, নিরাপত্তা আর সেগুলো হারানোর যে ভয়, হ্যাঁ, বিশাল একটা হেডেক। একদম। সবকিছু মিলে তার ব্রেনের একটা বিশাল অংশ শুধু ওই গাড়িগুলোর পেছনেই খরচ হচ্ছে। তিনি আসলে গাড়িগুলোর মালিক নন, বরং তার মানসিক শান্তি ওই গাড়িগুলোর কাছে জিম্মি হয়ে আছে। খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। এর চেয়ে যার একটা সাধারণ গাড়ি আছে আর সেটা নিয়ে সে সন্তুষ্ট, সে কিন্তু মানসিকভাবে অনেক বেশি স্বাধীন। এই জিম্মি হয়ে যাওয়ার কনসেপ্টটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। অতিরিক্ত সম্পদ মানুষের সময়, মনোযোগ এবং মানসিক শক্তি শুষে নেয়। হ্যাঁ, এনার্জি ড্রেইন করে ফেলে। রাইট। যখন কেউ স্বেচ্ছায় অল্পে তুষ্ট থাকার পথ বেছে নেয়, সে আসলে নিজের স্বাধীনতাকে পুনরায় কিনে নেয়। অসাধারণ একটা কথা বললেন, নিজের স্বাধীনতাকে কিনে নেয়। হ্যাঁ, তখন সে তার সময় এবং এনার্জি এমন জায়গায় ব্যয় করতে পারে যা সত্যি তার কাছে অর্থবহ। দারুণ। আমরা এতক্ষণ ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং সম্পদের পরিমাণ নিয়ে কথা বলছিলাম, কিন্তু এবারের শেষ দুটো নীতি পুরো আলোচনাটাকে ব্যক্তিগত পর্যায় থেকে টেনে বৃহত্তর সমাজ কাঠামোর দিকে নিয়ে যায়। পৃথিবীর সাথে আচরণের শেষ দুটো নীতি। রাইট। নীতি দুটো হল এই পৃথিবীর খারাপকে জানা ও তা পাওয়ার আকাঙ্ক্ষা পরিত্যাগ করা এবং পৃথিবীর আধিপত্যকে অগ্রাহ্য করা। হ্যাঁ।
এই জায়গাটা একটু জটিল লাগছে। মানে পৃথিবীর আধিপত্যকে অগ্রাহ্য করার মানে আসলে কি? আমরা তো সমাজের বাইরে গিয়ে পাহাড়ে বাস করতে পারি না, তাই না? না না, সমাজের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটি হলো নির্লিপ্ততার সর্বোচ্চ এবং সবচেয়ে শক্তিশালী পর্যায়। আচ্ছা। পৃথিবীর আধিপত্যকে অগ্রাহ্য করা মানে হল পৃথিবী বা সমাজ সফলতার যে মানদণ্ড তৈরি করে দিয়েছে সেটাকে প্রত্যাখ্যান করা। সমাজের মানদণ্ড বলতে? মানে ধরুন, সমাজ আমাদের প্রতিনিয়ত বলছে তোমার ব্যাংক ব্যালেন্স কত, তুমি কোন ব্র্যান্ডের পোশাক পরছো, বা সোশ্যাল মিডিয়ায় তোমার কত ফলোয়ার আছে। এগুলো দিয়েই আমার ভ্যালু জাজ করা হবে। একদম, এগুলো দিয়ে তোমার মূল্য নির্ধারিত হবে। এই যে সমাজের চাপিয়ে দেওয়া মেট্রিক্স বা মানদণ্ড, এটাই হলো পৃথিবীর আধিপত্য। ও, আই সি। এই ব্যাপারটা বোঝানোর জন্য আমি একটা আধুনিক রূপক ব্যবহার করতে চাই। হ্যাঁ, বলুন। ধরুন, আমরা স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহার করি, তাই না? হুম। এই সমাজ বা পৃথিবীটাও যেন একটা বিশাল স্মার্টফোন, যার সব অ্যাপের পুশ নোটিফিকেশন অন করা আছে। ইন্টারেস্টিং। সারাক্ষণ এটা বাজছে আর আমাদের বলছে, তুমি পিছিয়ে পড়লে, তোমার ওই জিনিসটা কেন নেই, তোমাকে আরও সফল হতে হবে। রাইট, সারাক্ষণ একটা আওয়াজ। হ্যাঁ, পৃথিবীর আধিপত্যকে অগ্রাহ্য করা মানে ফোনটাকে ছুঁড়ে ফেলে দেওয়া নয়, বরং সেটিংসে গিয়ে ওই নোটিফিকেশনগুলো পুরোপুরি মিউট করে দেওয়া। ওয়াও। মানে সমাজ তার জায়গায় থাকুক, কিন্তু তার ওই চিৎকার করে মনোযোগ কাড়ার ক্ষমতাকে আমরা আর পাত্তা দিচ্ছি না। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। ঠিক এই কাজটাই যখন কেউ করতে পারে, তখন সে পৃথিবীর খারাপ দিকগুলো, যেমন ক্ষমতার লোভ, অহংকার, অন্যকে ঠকিয়ে ওপরে ওঠার যে প্রবণতা, এই সব কিছুর ফাঁদ থেকে বেঁচে যায়। হ্যাঁ, কারণ সে তো ওই দৌড়েই নেই। একদম। তবে নোটিফিকেশন মিউট করার জন্য যেমন সাহসের দরকার হয়, তেমনি সমাজ কি ভাবল সেটাকে পাত্তা না দিয়ে নিজের নৈতিক ও আধ্যাত্মিক পথে অটল থাকার জন্য প্রচণ্ড মানসিক শক্তির প্রয়োজন। সেটা তো বটেই, কিন্তু এই পুরো প্রক্রিয়ার চূড়ান্ত লক্ষ্যটা আসলে কি? চূড়ান্ত লক্ষ্য বলতে? মানে কেউ যদি নিজের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করে, সম্পদের মোহ ত্যাগ করে এবং সমাজের আধিপত্যতে অগ্রাহ্য করে এই 7টি নীতি নিজের জীবনে প্রয়োগ করে, তাহলে দিন শেষে তার অর্জনটা কি হবে? সে কি শুধুই একজন সন্ন্যাসী বা বৈরাগীতে পরিণত হবে? না না, এর উদ্দেশ্য বৈরাগ্য নয়। এখানেই আজকের আলোচনার সবচেয়ে গভীর এবং চমকপ্রদ অংশটি আসে। আচ্ছা। আমাদের উৎস উপাদানগুলো বলছে, যখন এই 7টি গুণাবলী কোনো ব্যক্তির মাঝে পূর্ণাঙ্গরূপে পাওয়া যায়, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত নৈকট্যপ্রাপ্ত হয় এবং তার ঘনিষ্ঠ বন্ধু বা আউলিয়াদের একজন হিসেবে পরিগণিত হয়। ও আচ্ছা, এর মানে এই কঠিন 7টি নীতি আসলে কোনো কিছু ছেড়ে দেওয়ার জন্য নয়, বরং বিশাল একটা কিছু পাওয়ার জন্য। একেবারে তাই। মানুষের হৃদয় ধরুন একটা পাত্রের মতো। আচ্ছা। সেই পাত্র যদি দুনিয়ার মোহ, সম্পদের লোভ, স্টেটাসের চিন্তা আর সমাজের ভয়ে কানায় কানায় পূর্ণ থাকে, তাহলে সেখানে স্রষ্টার নৈকট্য কিভাবে প্রবেশ করবে? জায়গা তো নেই, পাত্র তো ভর্তি। রাইট। এই 7টি নীতি মূলত আমাদের হৃদয়কে পরিষ্কার করার একটা প্রক্রিয়া। ফিল্টার করার মতো। হ্যাঁ, যখন হৃদয় থেকে দুনিয়ার এই মিথ্যে আধিপত্যগুলো দূর হয়ে যায়, কেবল তখনই সেখানে স্রষ্টার সাথে গভীর সম্পর্ক তৈরি হওয়ার মতো খালি জায়গা তৈরি হয়। আমি যদি আজকের পুরো আলোচনার এই বিভিন্ন সুতো একত্র করার চেষ্টা করি, তাহলে শুরুতে বলা সেই খটকা লাগা শব্দটার কাছেই আমাদের আবার ফিরে যেতে হয়। ওই যে উবুবিয়া বা দাসত্ব। হ্যাঁ, মানুষ সাধারণত দাসত্ব শব্দটাকে খুব নেতিবাচকভাবে দেখে, কিন্তু এখানে দেখা যাচ্ছে মানুষ আসলে স্বাধীন নয়। একদমই না। সে জন্মগতভাবেই কোনো না কোনো কিছুর উপাসনা করে বা দাসত্ব করে। কেউ টাকার দাস, কেউ ক্ষমতার দাস, কেউ আবার সোশ্যাল মিডিয়ার ওই লাইক কমেন্টের দাস। একদম ঠিক ধরেছেন। মানুষ যদি স্বেচ্ছায় স্রষ্টার দাসত্ব গ্রহণ না করে, তবে সে অবচেতনভাবেই দুনিয়ার এই অসংখ্য ছোট ছোট প্রভুর দাসত্ব করতে বাধ্য হয়। এটাই হলো সবচেয়ে বড় প্যারাডক্স বা স্ববিরোধিতা। মানে যখন কেউ এই 7টা নীতির মাধ্যমে দুনিয়ার সব মোহ ত্যাগ করে, চূড়ান্তভাবে কেবল সৃষ্টার দাসত্ব বা উবুবিয়া গ্রহণ করে, তখনই সে মূলত পৃথিবীর অন্য সব কিছুর দাসত্ব থেকে মুক্তি পায়। এক্স্যাক্টলি। এই একটা দাসত্ব তাকে দুনিয়ার আর সব শেকল থেকে স্বাধীন করে দেয়। তখন সমাজের চোখরাঙানি বা সম্পদের লোভ তাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। সে হয়ে ওঠে এক পরম স্বাধীন সত্তা। আপনি পুরো কনসেপ্টের নির্যাসটা অসাধারণভাবে ধরেছেন।
সত্যিকারের স্বাধীনতা মানে কোনো কিছু না থাকা নয়। সত্যিকারের স্বাধীনতা হলো কোনো কিছুর প্রতি মোহ না থাকা। রাইট, মোহ না থাকাটাই আসল। আর এই মোহমুক্তির চূড়ান্ত পুরস্কারই হল স্রষ্টার বন্ধু বা আউলিয়া হওয়ার মর্যাদা লাভ করা। পৃথিবীর আধিপত্যকে অগ্রাহ্য করতে পারার মাঝেই লুকিয়ে আছে মানুষের সবচেয়ে বড় আত্মিক মুক্তি। আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা দেখলাম হাজার বছর আগের এই প্রাচীন নীতিগুলো আজকের এই তথ্যপ্রযুক্তির যুগে কতটা প্রাসঙ্গিক। হ্যাঁ, এখনকার সময়ের জন্যই যেন এগুলো বেশি দরকার। ঠিক, যখন চারপাশের সবকিছু আমাদের মনোযোগ কিনে নিতে চাইছে, আমাদের আরও বেশি ভোগ করার জন্য প্ররোচিত করছে, তখন এই নির্লিপ্ততার 7টি নীতি আমাদের মানসিক ও আত্মিক প্রশান্তির জন্য এক দারুণ ব্লুপ্রিন্ট হতে পারে। নিঃসন্দেহে। যদি আমরা চারপাশের এই অদৃশ্য প্রতিযোগিতার ট্র্যাক থেকে স্বেচ্ছায় নেমে পড়ি এবং কে কি ভাবল বা কার কত আছে এই আধিপত্যকে অগ্রাহ্য করা শুরু করি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের ঠিক কত শতাংশ উদ্বেগ, দুশ্চিন্তা আর মানসিক চাপ নিমিষেই গায়েব হয়ে যাবে? অনেক বড় একটা অংশ কিন্তু গায়েব হয়ে যাবে। রাইট, আমরা প্রতিদিন যেসব বিষয় নিয়ে রাতে ঘুমাতে পারি না, সেগুলো কি সত্যিই আমাদের নিজস্ব প্রয়োজন, নাকি সেগুলো কেবলই সমাজের চাপিয়ে দেওয়া প্রত্যাশা যা আমরা নিজের অজান্তেই নিজেদের ঘাড়ে চাপিয়ে নিয়েছি? এই শেকলগুলো কিন্তু বাইরে থেকে কেউ পড়ায়নি, এগুলো আমাদের নিজেদেরই তৈরি। আর তাই এই শেকল ভাঙার সিদ্ধান্তটাও পুরোপুরি আমাদেরই হাতে। একটু ভেবে দেখবেন।